কম বয়সে যে বইগুলি আমার মন হরণ করেছিল তাদের মধ্যে অন্যতম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ সেই বইয়ের পাঠ শুরু করব। শ্রীকান্ত, প্রথম পর্ব। 1। আমার এই ভব ঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটানা ছি ছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি ছি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছি ছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল, বহু কালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্তৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে, এই ছি ছিটা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে হয়তো ঠিক তত বড়ই ছিল না। মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভালো ছেলে হইয়া এক্সামিন পাশ করিবার সুবিধাও দেন নাই। গাড়ি পালকি চড়িয়া বহু লোক লস্কর সমভিব্যাহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না। বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাহাদের এমনি অসঙ্গত, খাপছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়ারা হইয়া উঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধহয় হাসিয়া খুন হইবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠক্কর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে, সুদীর্ঘদিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। অতএব এ সকলও থাক, যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি। কিন্তু বলিলেই তো বলা হয় না। ভ্রমণ করা এক, তাহা প্রকাশ করা আর। যাহার পা দুটা আছে সেই ভ্রমণ করিতে পারে, কিন্তু হাত দুটা থাকিলেই তো আর লেখা যায় না। সে যে ভারী শক্ত। তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেন নাই। এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি, গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি, জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কাহারও নিবিড় এলোকেশের রাশি চুলোই যাক, একখানি চুলের সন্ধানও কোনো দিন তাহার মধ্যে খুঁজিয়া পায় নাই। চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিকরাইয়া গিয়াছে, কিন্তু কাহারও মুখটুক তো কখনো নজরে পড়ে নাই। এমন করিয়া ভগবান যাহাকে বিড়ম্বিত করিয়াছেন তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা তো চলে না। চলে শুধু সত্য কথা সোজা করিয়া বলা। অতএব আমি তাহাই করিব। কিন্তু কি করিয়া ভব ঘুরে হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রভাত জীবনে এ নেশায় কে মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তাহার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে। আজ সে বাঁচিয়া আছে কিনা জানি না, কারণ বহু বৎসর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘর বাড়ি বিষয় আশয় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সেই যে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসিল না। সে দিনটা কি মনেই পড়ে। স্কুলের মাঠে
বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধ্যা হয় হয় মগ্ন হইয়া দেখিতেছি, আনন্দের সীমা নাই। হঠাৎ ওরে বাবা, এ কী রে, চটাপট শব্দ এবং মারো শালাকে, মারো শালাকে। কি একরকম যেন বিহ্বল হইয়া গেলাম। মিনিট 2-3 ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্ধান হইয়া গেল ঠাউর পাইলাম না। ঠাউর পাইলাম ভালো করিয়া তখন, যখন পিঠের উপর একটা আস্ত ছাতির বাঁট পটাশ করিয়া ভাঙিল এবং আরও গোটা 2-3 মাথার উপর পিঠের উপর উদ্যত দেখিলাম। 5-7 জন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে বুঝ রচনা করিয়াছে। পালাইবার এতটুকু পথ নাই। আরও একটা ছাতির বাঁট, আরও একটা। ঠিক সেই মুহূর্তে যে মানুষটি বাহির হইতে বিদ্যুৎ গতিতে বুঝভেদ করিয়া আমাকে আগলাইয়া দাঁড়াইল, সেই ইন্দ্রনাথ। ছেলেটি কালো, তাহার বাঁশির মতো নাক, প্রশস্ত সুডৌল কপাল, মুখে 2-4টা বসন্তের দাগ। মাথায় আমার মতোই, কিন্তু বয়সে কিছু বড়। কহিল, ভয় কি, ঠিক আমার পিছনে পিছনে বেরিয়ে এসো। ছেলেটির বুকের ভিতর সাহস এবং করুণা যাহা ছিল তাহা সুদুর্লভ হইলেও অসাধারণ হয়তো নয়, কিন্তু তাহার হাত দুখানি যে সত্যই অসাধারণ তাহাতে লেশমাত্র সন্দেহ নাই। শুধু জোরের জন্য বলিতেছি না, সে দুটি দৈর্ঘ্যে তাহার হাঁটুর নিচে পর্যন্ত পড়িত। ইহার পরম সুবিধা এই যে ব্যক্তি জানিত না, তাহার কস্মিনকালেও এই আশঙ্কা মনে উদয় হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাৎ হাত 3 লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের উপর এই আন্দাজের মুষ্টাঘাত করিবে। সে কি মুষ্টি, বাঘের থাবা বলিলেই হয়। মিনিট 2-এর মধ্যে তাহার পিঠ ঘেঁষিয়া বাহিরে আসিয়া পড়িলাম। ইন্দ্র বিনা আড়ম্বরে কহিল, পালা। ছুটিতে শুরু করিয়া কহিলাম, তুমি? সে রুক্ষভাবে জবাব দিল, তুই পালা না, গাধা কোথাকার। গাধাই হই আর যাই হই, আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিয়াছিলাম, না। ছেলেবেলা মারপিট কে না করিয়াছে, কিন্তু পাড়াগাঁয়ের ছেলে আমরা। মাস 2-3 পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছি। ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই, এমন আস্ত 2টা ছাতির বাঁট পিঠের উপরও কোনোদিন ভাঙে নাই। তথাপি একা পলাইতে পারিলাম না। ইন্দ্র একবার আমার মুখের প্রতি চাহিয়া কহিল, না তবে কি, দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই দিক থেকে ওরা আসছে। আচ্ছা আচ্ছা, তবে খুব কষে দৌড়ো। এ কাজটা বরাবরই খুব পারি। বড় রাস্তার উপরে আসিয়া যখন পৌঁছানো গেল, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওখানে একটা জ্বালা হইয়াছে। চোখের জোর থাকিলে একটার কাছে দাঁড়াইয়া আর একটা দেখা যায় না, তা নয়। আততায়ীর শঙ্কার নাই। ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা কহিল। আমার গলা শুকাইয়া গিয়াছিল, কিন্তু আশ্চর্য, সে এতটুকুও হাঁপায় নাই। এতক্ষণ যেন কিছুই হয় নাই, মারে নাই, মার খাই নাই, ছুটিয়া আসে নাই, না কিছুই নয়। এমনিভাবে জিজ্ঞাসা করিল, তোর নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত, আচ্ছা বলিয়া সে তাহার জামার পকেট হইতে 1 মুঠা শুকনা পাতা বাহির করিয়া কতকটা নিজের মুখে পুড়িয়া দিয়া কতকটা আমার হাতে দিয়া বলিল, বেটাদের খুব ঠুকেছি, চিব। কি এ? সিদ্ধি। আমি অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম, সিদ্ধি? এ আমি খাই নে। সে ততধিক বিস্মিত হইয়া কহিল, খাস নে? কোথাকার গাধারে? বেশ নেশা হবে, চিবিয়ে গিলে ফেল। নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর জানি নাই, তাই ঘাড় নাড়িয়া ফিরাইয়া দিলাম। সে তাহাও নিজের মুখে দিয়া চিবাইয়া গিলিয়া ফেলিল। আচ্ছা তাহলে সিগারেট খা বলিয়া আর একটা পকেট হইতে গোটা 2 সিগারেট ও দেশলাই বাহির করিয়া একটি আমার হাতে দিয়া অপরটা নিজে ধরাইয়া ফেলিল। তারপরে তাহার 2 করতল বিচিত্র উপায়ে জড়ো করিয়া সেই সিগারেটটাকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল। বাপরে, সে কি টান! এক টানে সিগারেটের আগুন মাথা হইতে তলায় নামিয়া আসিল। চারিদিকে লোক। আমি অত্যন্ত ভয় পাইয়া গেলাম। সভয়ে প্রশ্ন করিলাম, চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেললেই বা সবাই জানে বলিয়া
স্বচ্ছন্দে সে টানিতে টানিতে রাস্তার মোড় ফিরিয়া আমার মনের উপর একটা প্রগাঢ় ছাপ মারিয়া দিয়া আর একদিকে চলিয়া গেল। আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়িতেছে, শুধু এইটি স্মরণ করিতে পারিতেছি না ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবাসিয়াছিলাম, কিংবা তাহার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাহাকে মনে মনে ঘৃণা করিয়াছিলাম। তারপরে মাসখানেক গত হইয়াছে। সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনি অন্ধকার, কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না। ছাদের উপর সবাই শুইয়াছিলাম। 12টা বাজে, তথাপি কাহারও চক্ষে নিদ্রা নাই। হঠাৎ কি মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। সহজ রামপ্রসাদী সুর কত তো শুনিয়াছি, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করিয়া দিতে পারে তাহা জানিতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাগের বাগান, অতএব কেহ খোঁজ খবর লইত না। সমস্ত নিবিড় জঙ্গলে পরিণত হইয়া গিয়াছিল। শুধু গরু বাছুরের যাতায়াতে সেই বনের মধ্য দিয়া সরু একটা পথ পড়িয়াছিল। মনে হইল যেন সেই বনপথেই বাঁশির সুর ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে। পিসিমা উঠিয়া বসিয়া তাহার বড় ছেলেকে উদ্দেশ করিয়া কহিলেন, হ্যাঁ রে নবীন, বাঁশি বাজায় কে? রায়েদের ইন্দ্র নাকি? বুঝিলাম ইহারা সকলেই ওই বংশীধারীকে চেনেন। বরদা বলিলেন, সে হতভাগা ছাড়া এমন বাঁশিই বা বাজাবে কে, আর ওই বনের মধ্যেই বা ঢুকবে কে? বলিস কি রে, ও কি গোঁসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি? বরদা বলিলেন, হুম। পিসিমা এই ভয়ঙ্কর অন্ধকারে ওই অদূরবর্তী গভীর জঙ্গলটা স্মরণ করিয়া মনে মনে বোধ করি শিহরিয়া উঠিলেন। ভীত কণ্ঠে প্রশ্ন করিলেন, আচ্ছা ওর মা কি বারণ করে না? গোঁসাই বাগানে কত লোক যে সাপে কামড়ে মরেছে তার সংখ্যা নেই। আচ্ছা ও জঙ্গলে এত রাত্রিরে ছোঁড়াটা কেন? বড়দা একটুখানি হাসিয়া বলিলেন, আর কেন, ও পাড়া থেকে এ পাড়ায় আসার এই সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়া নেই, সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা? ওর শিগগির আশা নিয়ে দরকার, তা সে পথে নদী নালাই থাক আর সাপ খোপ বাঘ ভালুকই থাক। ধন্যী ছেলে বলিয়া পিসিমা একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিলেন। বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হইয়া আবার ধীরে ধীরে অস্পষ্ট হইয়া দূরে মিলাইয়া গেল। এই সেই ইন্দ্রনাথ। সেদিন ভাবিয়াছিলাম যদি অতখানি জোর এবং এমনি করিয়া মারামারি করিতে পারিতাম। আর আজ রাত্রে যতক্ষণ না ঘুমাইয়া পড়িলাম ততক্ষণ কেবলই কামনা করিতে লাগিলাম, যদি অমনি করিয়া বাঁশি বাজাইতে পারিতাম। কিন্তু কেমন করিয়া ভাব করি, সে যে আমার অনেক উচ্চে। তখন স্কুলেও সে আর পড়ে না। শুনিয়াছিলাম হেডমাস্টার মহাশয় অবিচার করিয়া তাহার মাথায় গাধার টুপি দিবার আয়োজন করিতেই সে মর্মাহত হইয়া অকস্মাৎ হেডমাস্টারের পিঠের উপর কি একটা করিয়া ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙাইয়া বাড়ি চলিয়া আসিয়াছিল। আর যায় নাই। অনেক দিন পরে তাহার মুখেই শুনিয়াছিলাম সে অপরাধ অতি অকিঞ্চিত। হিন্দুস্থানি পণ্ডিতজির ক্লাসের মধ্যেই নিদ্রাকর্ষণ হইত। এমনি এক সময়ে সে তাহার গ্রন্থিবদ্ধ শিখাটি কাঁচি দিয়া কাটিয়া ছোট করিয়া দিয়াছিল মাত্র। বিশেষ কিছু অনিষ্ট হয় নাই, কারণ পণ্ডিতজি বাড়ি গিয়া তাহার নিজের শিখাটি নিজের চাপকানের পকেটেই ফিরিয়া পাইয়াছিলেন, খোয়া যায় নাই। তথাপি কেন যে পণ্ডিতের রাগ পড়ে নাই এবং হেডমাস্টারের কাছে নালিশ করিয়াছিলেন, সে কথা আজ পর্যন্ত ইন্দ্র বুঝিতে পারে নাই। সেটা পারে নাই, কিন্তু এটা সে ঠিক বুঝিয়াছিল যে স্কুল হইতে রেলিং ডিঙাইয়া বাড়ি আসিবার পথ প্রস্তুত করিয়া লইলে তথায় ফিরিয়া যাইবার পথ গেটের ভিতর দিয়া আর প্রায়ই খোলা থাকে না। কিন্তু খোলা ছিল কি ছিল না এ দেখিবার শখও তাহার আদৌ ছিল না। এমনকি মাথার উপর 10-20 জন অভিভাবক থাকা সত্ত্বেও কেহ কোনো মতেই আর তাহার মুখ বিদ্যালয়ের অভিমুখে ফিরাইতে সক্ষম হইল না। ইন্দ্র কলম ফেলিয়া দিয়া নৌকার দাঁড় হাতে তুলিল। তখন হইতে সে সারা দিন গঙ্গায় নৌকার উপর। তাহার নিজের একখানা ছোট ডিঙি ছিল, জল নাই, ঝড় নাই, দিন নাই, রাত নাই, একা তাহারই উপর।
হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার একটানা স্রোতে পানসি ভাসাইয়া দিয়া হাল ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। 10-15 দিন তাহার আর কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না। এমনি একদিন উদ্দেশ্যবিহীন ভাসিয়া যাওয়ার মুখেই তাহার সহিত আমার একান্ত বাঞ্ছিত মিলনের গ্রন্থি সুদৃঢ় হইবার অবকাশ ঘটিয়াছিল। তাই এত কথা আমার বলা। কিন্তু যাহারা আমাকে জানে তাহারা বলিবে, তোমার তো এ সাজে নাই বাপু, গরিবের ছেলে লেখাপড়া শিখিতে গ্রাম ছাড়িয়া পরের বাড়িতে আসিয়াছিলে, তাহার সহিত তুমি মিশিলেই বা কেন, এবং মিশিবার জন্য এত ব্যাকুল হইলেই বা কেন? তা না হইলে তো আজ তোমার থাক থাক, আর বলিয়া কাজ নাই। সহস্র লোক এ কথা আমাকে লক্ষবার বলিয়াছে, নিজেকে নিজে আমি এ প্রশ্ন কোটিবার করিয়াছি, কিন্তু কিন্তু সব মিছে। কেন যে এ জবাব তোমরাও দিতে পারিবে না, এবং না হইলে আজ আমি কি হইতে পারিতাম সে প্রশ্ন সমাধান করিতেও কেহ তোমরা পারিবে না। যিনি সব জানেন তিনিই শুধু বলিয়া দিতে পারেন কেন এত লোক ছাড়িয়া সেই একটা হতভাগার প্রতি আমার সমস্ত মন প্রাণটা পড়িয়া থাকিত, এবং কেন সেই মনদের সঙ্গে মিলিবার জন্যই আমার দেহের প্রতি কণাটি পর্যন্ত উন্মুখ হইয়া উঠিয়াছিল। সেদিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথামতো বাইরে বৈঠকখানার ঢালা বিছানার উপর রেড়ির তেলের সেজ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি। বাহিরের বারান্দায় একদিকে পিসেমশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া তাহার সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন, এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো হুঁকায় ধূমপান করিতেছেন। দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে, এবং ভিতরে আমরা 3 ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি। ছোটদা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি, এবং গম্ভীর প্রকৃতি মেজদা 2 এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন। তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 হইতে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি, এই জন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়ায় কাঁচি দিয়া কাগজ কাটিয়া 20-30 খানি টিকিটের মতো করিতেন। তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন, 8:33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে। ছুটি পাইয়া যতীনদা টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোড়দা থুতু ফেলা টিকিট পেশ করিলেন। মেজদা না লিখিয়া দিলেন। কাজেই ছোড়দা মুখ ভারী করিয়া মিনিট 2 বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন। এবার মঞ্জুর হইল। মেজদা সই করিয়া লিখিলেন, 8:41 হইতে 8:47 পর্যন্ত। পরোয়ানা লইয়া ছোড়দা হাসি মুখে বাহির হইতেই যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন। মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গঁদ দিয়া আঁটিয়া রাখিলেন। সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত। সপ্তাহ পরে এইসব টিকিটের সময় ধরিয়া কৈফিয়ত তলব করা হইত। এইরূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পারিত না। প্রত্যহ এই 1.5 ঘণ্টাকাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি 9টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুইতে আসিতাম, তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাঠ পর্যন্ত আমাদিগকে আগাইয়া দিয়া যাইতেন, এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম সে তো আপনারা বুঝিতেই পারিতেছেন। কিন্তু মেজদার দুর্ভাগ্য, তাহার নির্বোধ পরীক্ষকগুলা তাহাকে কোনোদিনই চিনিতেই পারিল না। নিজের এবং পরের বিদ্যা শিক্ষার প্রতি এরূপ প্রবল অনুরাগ
সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করিয়াই দিতে লাগিল। ইহাই অদৃষ্টের অন্ধ বিচার। যাক, এখন আর সে দুঃখ জানায়া কি হইবে। সে রাত্রেও ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই দুটো বুড়ো। ভিতরে মৃদু দীপালোকের সম্মুখে গভীর অধ্যয়নরত আমরা চারিটি প্রাণী। ছোটদা ফিরিয়া আসায় তৃষ্ণায় আমার একেবারে বুক ফাটিয়া যাইতে লাগিল। কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম। মেজদা তাহার সেই টিকিট আঁটা খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া পরীক্ষা করিতে লাগলেন তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ কাল পরশু কী পরিমাণে জল খাইয়াছিলাম। অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোটদা ও যতীনদার সমবেত আর্তকণ্ঠের গগনভেদী রই রই চিৎকার। ওরে বাবারে, খেয়ে ফেললে রে! কিসে ইহাদিগকে খাইয়া ফেলিল আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার দুই পা সম্মুখে ছড়াইয়া দিয়া সেজ উল্টাইয়া দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষ যজ্ঞ বাঁধিয়া গেল। মেজদার ছিল ফিটের ব্যায়ামও। তিনি সেই যে করিয়া প্রদীপ উল্টাইয়া চিত হইয়া পড়িলেন, আর খাড়া হইলেন না। ঠেলাঠেলি করিয়া বাহির হইতেই দেখি পিসেমশাই তাঁর দুই ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছে। এ যেন তিন বাপ বেটার কে কতখানি হাঁ করিতে পারে তারই লড়াই চলিতেছে। এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পলাইতেছিল। দেউরির সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে। পিসেমশাই প্রচণ্ড চিৎকারে হুকুম দিতেছেন, और मारो, साला को मार डालो ইত্যাদি। মুহূর্তকাল মধ্যে আলোয় চাকর বাকরে ও পাশের লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল। দারোয়ানরা চোরকে মারিতে মারিতে আধমরা করিয়া টানিয়া আলোর সম্মুখে ধাক্কা দিয়া ফেলিয়া দিল। তখন চোরের মুখ দেখিয়া বাড়িশুদ্ধ লোকের মুখ শুকায়া গেল। আরে এ যে ভট্টাচার্য মশাই! তখন কেহ বা জল, কেহ বা পাখার বাতাস, কেহ বা তাহার চোখে মুখে হাত বুলাইয়া দেয়। ওদিকে ঘরের ভিতরে মেজদাকে লইয়া সেই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খাইয়া রামকমল প্রকৃতিস্থ হইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিলেন। সবাই প্রশ্ন করিতে লাগিল, আপনি অমন করে ছুটছিলেন কেন? ভট্টাচার্য মশাই কাঁদিতে কাঁদিতে কহিলেন, বাবা, বাঘ নয়, সে একটা মস্ত ভালুক লাভ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। ছোটদা ও যতীনদা বারংবার কহিতে লাগিল, ভালুক নয় বাবা, একটা নেগড়ে বাঘ হুঁ করে ল্যাজ গুটিয়ে পাপোসের উপর বসেছিল। মেজদার চৈতন্য হইলে তিনি নিমিলিত কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলিয়া সংক্ষেপে কহিলেন, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথা সে? মেজদার দি রয়্যাল বেঙ্গলি হোক আর রামকমলের মস্ত ভালুকই হোক, সে আসিলই বা কী রূপে, গেলই বা কোথায়? এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে একটা কিছু বটেই। তখন কেহ বা বিশ্বাস করিল, কেহ বা করিল না, কিন্তু সবাই লণ্ঠন লইয়া ভয় চকিত নেত্রে চারিদিকে খুঁজিতে লাগিল। অকস্মাৎ পালোয়ান কিশোরী সিং বৈঠা বলিয়া এক লাফে একেবারে বারান্দার উপর। তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায়, কাহারও মুহূর্ত বিলম্ব হয় না। উঠোনের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। দেখা গেল তাহারই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার, বাঘের মতোই বটে। চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল। জনপ্রাণী আর সেখানে নাই। সেই ঘরের ভিড়ের মধ্য হইতে পিসেমশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল, সার্কি লাও, বন্দুক লাও। আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল। লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাও তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছেই, এবং তাহারই মধ্যে যে বাঘ বসিয়া। হিন্দুস্থানীরা সাড়া দেয় না। তামাশা দেখিতে যাহারা বাড়ি ঢুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ। এমনি বিপদের সময়ে হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত। সে বোধ করি সম্মুখের রাস্তা দিয়া চলিয়াছিল। হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে। নিমেষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল, ওরে বাঘ, বাঘ, পালিয়ায় রে ছোড়া, পালিয়ায়। প্রথমটা সে থতমত খাইয়া ছুটিয়া আসিয়া ভিতরে ঢুকিল, কিন্তু ক্ষণকাল পরেই ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল।
দোতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গা নাম জপিতে লাগিল। পিসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন। নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্থানি সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল এবং এক একটা অস্ত্র পাইলেই নামিয়ে আসে এমন আভাসও দিল। বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল, দারিকবাবু, এ বাঘ নয় বোধ হয়। তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল। পরিষ্কার বাংলা করিয়া বলিল, না বাবু মশাই, না, আমি বাঘ ভালুক নই, ছিনাদ বৌরূপী। ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। ভট্টাচার্য মশাই খড়মাতে সর্বাগ্রে ছুটিয়া আসিলেন। হারামজাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাও না। পিসেমশাই মহাক্রোধে হুকুম দিলেন, সালাক কান পাকারকে লাও। কিশোরী সিং তাহাকে সর্বাগ্রে দেখিয়াছিল, সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিয়া তাহার কান ধরিয়া হিড়ির করিয়া টানিয়া আনিল। ভট্টাচার্য মশাই তাহার পিঠের উপর খড়মের এক ঘা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন, এই হারামজাদা বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ হো গিয়া, খোট্টা শালার বেটারা আমাকে যেন কিলাইকে কাঁঠাল পাকাই দিয়া। ছিনাতের বাড়ি বারাসতে। সে প্রতি বৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে। কালও এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল। সে একবার ভট্টাচার্য মশাইয়ের, একবার পিসেমশাইয়ের পায়ে পড়িতে লাগিল। কহিল, ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টাইয়া মহামারী কাণ্ড বাঁধাইয়া তোলায় সে নিজেও ভয় পাইয়া গাছের আড়ালে গিয়া লুকাইয়াছিল। ভাবিয়াছিল একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া তাহার সাজ দেখায় যাইবে। কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কুলাইল না। ছিনাত কাকুতি মিনতি করিতে লাগিল, কিন্তু পিসেমশাইয়ের আর রাগ পড়ে না। পিসিমা নিজে উপর হইতে কহিলেন, তোমাদের ভাগ্যই ভালো যে সত্যিকারের বাঘ ভালুক বার হয়নি। যে বীর পুরুষ তোমরা আর তোমার দরোয়ানরা, ছেড়ে দাও বেচারিকে আর দূর করে দাও দেউড়ির ওই খোট্টাগুলোকে। একটা ছোট ছেলের যা সাহস একবারই লোকের তা নেই। পিসেমশাই কোনো কথাই শুনিলেন না, বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকাইয়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছা করিলেই তিনি এই সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন। কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে যাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমানকর। তাই আরও গরম হইয়া হুকুম দিলেন, উহার লেজ কাটিয়া দাও। তখন তাহার সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের লেজ কাটিয়া লইয়া তাহাকে তাড়াইয়া দেওয়া হইল। পিসিমা উপর হইতে রাগ করিয়া বলিলেন, রেখে দাও, তোমার ওটা অনেক কাজে লাগবে। ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? আমি কহিলাম, হ্যাঁ। তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? ইন্দ্র হাসিয়া কহিল, রাত্রির কোথায় রে, এই তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার ডিঙিতে, মাছ ধরে আনতে হবে, যাবি? আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, এত অন্ধকারে ডিঙিতে চড়বে? সে আবার হাসিল, কহিল, ভয় কী রে, সেই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আই ভাই বলিয়া সে আমার একটা হাত ধরিল, কহিল, আমি একলা এত স্রোতে ওজন বাইতে পারি না, একজন কাউকে খুঁজি যে ভয় পাই না। আমি আর কথা কহিলাম না। তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হইল না আমি সত্যি এই রাত্রে নৌকায় চলিয়াছি। কারণ যে আহ্বানে এই স্তব্ধ নিবিড় নিশীথে এই বাড়ির সমস্ত কঠিন শাসনপাশ তুচ্ছ করিয়া দিয়া একাকী বাহির হইয়া আসিয়াছি, সে যে কত বড় আকর্ষণ তাহা তখন বিচার করিয়া দেখিবার আমার সাধ্যই ছিল না। অনতিকাল পরে গোসাই বাগানের সেই ভয়ঙ্কর বনপথের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম এবং ইন্দ্রকে অনুসরণ করিয়া স্বপ্নাবিষ্টের মতো তাহা অতিক্রম করিয়া গঙ্গার তীরে আসিয়া দাঁড়াইলাম। খাড়া কাঁকড়ের পাড়, মাথার উপর একটা বহু প্রাচীন অশ্বত্থ বৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে এবং তাহারই প্রায় 30 হাত নিচে সূচিভেদ্য আঁধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া উদ্দাম হইয়া ছুটিয়াছে। দেখিলাম সেইখানে ইন্দ্রের ক্ষুদ্র তরীখানি বাঁধা আছে। উপর হইতে মনে হইল সেই সুতীব্র জলধারার মুখে একখানি ছোট্ট মোচার খোলা যেন নিরন্তর কেবলই আছাড় খাইয়া মরিতেছে। আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না,
কিন্তু ইন্দ্র যখন উপর হইতে নিচে একগাছি রজ্জু দেখাইয়া কহিল, ডিঙির এই দড়ি ধরে পা টিপে টিপে নেমে যা, সাবধানে নাবিস, পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না, তখন তখন যথার্থই আমার বুক কাঁপিয়া উঠিল। মনে হইল ইহা অসম্ভব। কিন্তু তথাপি আমার তো দড়ি অবলম্বন আছে। কিন্তু তুমি? সে কহিল, তুই নেবে গেলেই আমি দড়ি খুলে নিয়ে নামবো, ভয় নেই, আমার নেবে যাবার অনেক ঘাসের শিকড় ঝুলে আছে। আর কথা না কহিয়া আমি দড়িতে ভর দিয়া অনেক যত্নে অনেক দুঃখে নিচে আসিয়া নৌকায় বসিলাম। তখন দড়ি খুলিয়া দিয়া ইন্দ্র ঝুলিয়া পড়িল। সে যে কি অবলম্বন করিয়া নামিতে লাগিল তাহা আজও আমি জানি না। ভয়ে বুকের ভিতরটা এমনি ঢিপ ঢিপ করিতে লাগিল যে তাহার পানে চাহিতেই পারিলাম না। মিনিট 2-3 কাল বিপুল জলধারার মত্ত গর্জন ছাড়া কোনো শব্দমাত্র নাই। হঠাৎ হঠাৎ ছোট্ট একটুখানি হাসির শব্দে চকিত হইয়া মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র 2 হাত দিয়া নৌকা সজোরে ঠেলিয়া দিয়া লাফাইয়া চড়িয়া বসিল। ক্ষুদ্র তরী তীব্র একটা পাক খাইয়া নক্ষত্র বেগে ভাসিয়া চলিয়া গেল।